সময় হচ্ছে 4:12 আর 2 দিন মোটামুটি ভালো রোদ ওঠার পর আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে। আমি ভাবছিলাম যে আজকেও রোদ থাকবে। আর আমাদের উত্তরা বাসার উঠানে হচ্ছে পানি এখনও ঠিকঠাক মতো শুকায় নেই, মানে কাদাটা শুকায় নেই। আগে একটু চেক করি সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা, কারণ সাউন্ড যদি কোনো কারণে রেকর্ড না হয়, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তাহলে মানিজ্যটা একদমই থাকবে না। চলেন বাইক স্টার্ট দিই। একটু আগে কোল্ড স্টার্ট দিয়ে নিছি এখানে রেখেই। কি পরিমাণ চকচক করতেছে, ব্যাপারটা কি আপনারা খেয়াল করছেন? ওরে ভাই, সেই চকচক করতেছে। মিরপুর 60 ফিটেই ছিলাম, বাইক ফেরির সামনে থেকে রওনা হচ্ছি। অ্যান্ড বাইকটা আমি ভিতরে এখানেই চাপায় টাপায় কালকে রাতে রেখে গেছিলাম। কালকে রাতে বাইক বাসায় নিয়ে নেই আমি, কারণ বাইক রাখা টাকা ঝামেলা। অ্যান্ড ফুয়েল কি শেষ হয়ে গেলো? ইমার্জেন্সিতে চলে গেছে। অবশ্য 200 টাকার ফুয়েল নিছিলাম, কিন্তু 200 টাকার ফুয়েল নিয়ে তো আমি খুব বেশি যে চালাইছি তা না। এরকম হলে তো মরণ। বুঝতেছি না এখনও। যাই হোক, আজকে হচ্ছে আমি যেহেতু উত্তরা যাব, সেহেতু আজকে আমি এটার ট্যাঙ্ক ফুল করে ফেলবো। আর ট্যাঙ্কটা ফুল করবো হচ্ছে খিলক্ষেত থেকে, কারণ ওখানে কার্ডে কেনা যায়। এর আগে লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিই। লুকিং গ্লাসটা আমার আরও ভালো অ্যাডজাস্ট করতে হবে। এটা বেশি কাছে এসে আসছে, এটারে আরেকটু সামনে নিয়ে এখান থেকে দেখানোর চেষ্টা করবো। মানে এই লুকিং গ্লাসটা এখানে না থেকে আরেকটু সামনে থাকলে দেখতে আরেকটু সুবিধা হবে। আর এটার হ্যান্ডেল এমনিতে একটু এমন শেপের দিছে লুকিং গ্লাসটার শেপ, যে একটু কেমন কেমন যেন লাগে। মানে দুই পাশে এত ছোট লুকিং গ্লাস লাগানো, তারপরে একটু কেমন মনে হয় যে বাজবে বা একটু ছড়ানো এরকম লাগে। আর লুকিং গ্লাসটা সম্ভবত অরিজিনাল না, এটা একটু কীরকম অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। তারপর একটু সামনে দিয়ে দেখবো কীরকম কী লাগে। অ্যান্ড রাস্তায় আজকে আমার এরকম ভারী একটা 160 কেজি ওজন বা 63 না 60 কেজি যেন, এরকম বাইক আজকে ঠেলতে না হইলেই হয়। দেখি আশপাশে যাওয়ার পথ অবশ্য পাম্প পাবো না, একবারে খিলক্ষেত থেকে নেওয়া লাগবে। অ্যান্ড ইমার্জেন্সিতে যাওয়াতে একটু টেনশন হইতেছে কিছুটা। অ্যান্ড বাসায় সকালে কেন যেতে চাইছিলাম, আমার একটা চেক ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল, এই জন্য সকালে যেতে চাইছিলাম। অ্যান্ড অলরেডি হচ্ছে ব্যাংকিং আওয়ার শেষে যেতেছি, যদিও তেমন কোনো কাজ হবে না। বাট আমি বাসায় যাই না অনেক দিন হয়ে গেছে, তিন দিন না 4 দিন হয়ে গেছে আমি বাসায় যাই না ভাই। এদিকেই থাকতেছি, কি একটা অবস্থা, মানে একদম অগুছালো হয়ে যেতেছি। জামা কাপড় যেগুলা ধুইতেছি শুকায় ওগুলাই পড়তেছি, এভাবে আমার দিন যায় একাকী অবস্থায় যাইতেছি আর কি। আর এই বাইকটাও ওইভাবে চালানোর সুযোগ পাচ্ছিলাম না। কালকে তো জাস্ট একটু আগারগাঁয়ে যায় ঘুরে টুরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। এখন 2-1 দিন একটু চালাবো, এরপর একটু ওদের সার্ভিস সেন্টারেও নিব। এটার ইঞ্জিন অয়েলও চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে এটার হেডলাইটটাও দেখাইতে হবে যে আসলে একটু পানি লাগতেছে সামনে, ওইটার ঘটনাটা কি। তারপরে ডিআরএলটার ব্যাপারটাও দেখাইতে হবে যে কেন এটা কি পানি ঢোকার কারণে এরকম হইলো, ডিআরএল জ্বলতেছে না বা জলে নিভে মাঝে মধ্যে, এই প্রবলেমটা। অ্যান্ড পেছনে চেনের অ্যাডজাস্টমেন্টটাও আমার চেক করাইতে হবে, কারণ পিক আপ দিলে আমার একটু মনে হইতেছে যে কীরকম যেন একটু ভাইব্রেটের একটা ব্যাপার আছে। এই প্রবলেমগুলো হচ্ছে পালসারের একদম, মানে পালসার N250-র একদম কমন কিছু ইস্যু। এখন যদি এগুলো অ্যাডজাস্ট করে দিতে পারে ভালো, তা না হলে যে খুব যে প্রবলেম তা না। কিন্তু যদি কোনো একটা অন্য বাইকের সাথে আপনি এই বাইকের তুলনা দেন, মানে ব্যাপারটা এরকম, অন্য বাইকের সাথে তুলনা দিলে এই বাইকটা ভালো, কিন্তু আপনি যদি একটা MT-15-এর সাথে এই বাইকটাকে তুলনা দেন, তাহলে অনেক কিছুতে অনেক ল্যাগ পাবেন। কারণ প্রাইসের দিকটাও আপনার চিন্তা করতে হবে। একটা MT-15 ভার্সন 2 আমরা কিনতেছি হচ্ছে 5,25,000 দিয়ে অফিসিয়াল, তো যেখানে 5,25,000 আর এখানে 3,40,000 বা 45,000। প্রাইসের যেহেতু এত বড় ব্যবধান, তারপরে যেহেতু দুইটা বাইক বাংলাদেশের মার্কেটে সার্ভাইভ করতেছে, সেহেতু ওই বাইকের মধ্যে কিছু আছে বলে ওইটার দাম বেশি, আর এই বাইকে কিছু ল্যাগ থাকবে বলেই এটার দাম একটু কম, এই হচ্ছে ব্যাপার। বাট এমন না যে কোনো বাইকই রাস্তায় আপনাকে চাকা টাকা খুলে একদম ভাঙ্গা যাবে, এরকম কিছুই না। প্রত্যেকটা বাইকের নিজস্বতা আছে, প্রত্যেকটা বাইকেরই একটা মার্কেটে সুনাম আছে, এন্ড একটা ঐতিহ্য আছে, যেটা নিয়েই তারা চলতেছে বাংলাদেশের মার্কেট বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়। পরে মাঝখানে এটা আবার কি দিয়ে রাখছে। আচ্ছা চলেন এখান থেকে আমরা মেইন রোডে যাই, অ্যান্ড এটা নিয়ে আজকে দেখি যে বড় রাস্তায় এর মধ্যে এটা কিরকম কি পারফরমেন্স দিতে পারে। কারণ কেনার পর থেকে তো চিপা চাপা দিয়ে চালাইতেছি, 300 ফিটে এখনো ঢুকবো না, মানে আজকে ঢুকবো না, 2-1 দিনের মধ্যে হয়তো ঢুকবো। বাট একটু আজকে হাইওয়েতে এই টাইমে রাস্তা ফাঁকা থাকবে, তো একটু দেখি অন্যান্য গাড়ি বা বাস এগুলো ওভারটেক করাটা আসলে এই বাইকটা নিয়ে কতটুকু ইজি বা কতটুকু প্রবলেম ফেস করতে হয়, ওই ব্যাপারগুলোই আজকে চেক করবো আমরা। সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে একটা বাইক, পেছনে যে বসবে তারও হেলান দেওয়ার জায়গা রাখছে। বাট এই বাইকগুলা রাস্তায় ইদানিং একটা আতঙ্কের নতুন নাম হয়ে দাঁড়াইতেছে। 3 চাকার বাইক, এগুলা খুব জোরে চলে যদি বাউলি টাউলি মারে তাহলে উল্টায় পড়বে, এটা হলো এক। আর সেকেন্ড হলো এগুলা যদি রাস্তায় চলতেই দেয় তাহলে এগুলাকেও লাইসেন্সের আওতায় আনা উচিত, কারণ লাইসেন্স যখন থাকবে তখনই সে একটা অন্যায় করলে তাকে একটা কেস বা আইনের আওতায় আনা যাবে। কিন্তু যার লাইসেন্সই নাই সে কোনো অন্যায় যদি করে তাহলে এটা তো কোনো হিসাবেই থাকবে না। তো আসলে ইনাদেরকেও লাইসেন্সের আওতায়
এনে আমার মনে হয় নিয়ম নীতিতে আনা উচিত। তা না হলে অটো রিক্সা যেমন একটা বিপদের নাম হয়ে দাঁড়াইছে, একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াইছে বাংলাদেশের জন্য বা ঢাকা যে কোনো বিভাগীয় শহর বা ফুল দেশের জন্যই আসলে। এই ইজি বাইক বা ই বাইক যেগুলা 2 চাকা বা 3 চাকার বের হইতেছে 1-2 আরোহীর জন্য, এগুলা আরেকটা সেকেন্ড আতঙ্কের নাম হওয়ার জন্য একদম ঠিকঠাক মতো কিন্তু রেডি হয়ে আছে। এটা আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছে ওনাদের এখনই দৃষ্টিতে আনা উচিত যে এগুলা ইম্পোর্ট যদি কেউ করেই, এগুলা যদি বাজারজাত করেই, রাস্তায় যদি চলতেই দেয়, তাহলে এইগুলাকেও একটা নিয়ম নীতিতে অবশ্যই আনার এটাই শ্রেষ্ঠ সময়। কারণ এটার কারণে একটা অ্যাক্সিডেন্ট বা একটা প্রবলেম হইলে ওইটার জন্য কাকে দায়ী করবেন? অ্যাক্সিডেন্ট যার হবে, ক্ষতি যার হবে, শুধুমাত্র সেই বুঝবে যে কি ক্ষতিটা হয়েছে। আর পরে আইন করার চেয়ে একটা জিনিস যখন ইম্পোর্ট হয় তখনই ওইটার আইন করা উচিত। এটাই হলো ভালো ব্যাপার। যাক, মেন রোডের কাছাকাছি চলে আসছি, চলুন আমরা একবারে লিঙ্ক রোডে গিয়ে ভিডিও অন করি। এটা তো আগারগা রোড, এটাতে গতকালও বাইক চালাইছি। সুন্দর ফুল টুল ধরছে, আপনারা ঘুরতে আইসেন, বিকেল দিকে সন্ধ্যার দিকে সুন্দর খাবার পাওয়া যায়, ঘুরতে চলে আইসেন। ওহো, আরে ওই পাশে জ্যাম, যাই হোক এই পাশে তো ফাঁকা। মোটামুটি বাইকিং এর আসল এক্সপিরিয়েন্স, মানে রিয়েল ফান এক্সপিরিয়েন্স হচ্ছে এখন। অ্যান্ড আরে ওয়াও, একদম স্ট্রেট, হাত ছাড়ার পরেও ব্যালেন্সে বাইকটার কোনোই প্রবলেম নাই। অ্যান্ড বাইকটা একবারও এখনো পর্যন্ত কোনো দিকে আছাড়ুসটা খায় নাই, এই কারণে প্রত্যেকটা ব্যালেন্সই ভালো আছে। জাস্ট নাটটা একটু টাইট দেওয়া লাগবে। তবে এই সমস্ত রোডে হ্যাভি মজা লাগে। বাট একটা প্রবলেম ফিল করতেছি, সেটা হচ্ছে যে পরিমাণ আওয়াজ ওই পরিমাণ আবার পাওয়ার না। অন্যান্য বাইকের সাথে যদি তুলনা দেন তাহলে ওই সমস্ত বাইক, যে কোনো জাপানি টেকনোলজির বাইক যদি বলেন, যে আওয়াজে যে পরিমাণ দৌড়টা দেয়, এটা আবার আওয়াজ আছে ঠিকই, কিন্তু দৌড় আছে, দৌড় নাই তা না, বাট আওয়াজ অনুযায়ী অত দৌড় নাই। এটার আওয়াজটা একটু বেশি। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটু লাউড এক্সস্ট বা একটু হল্লার ইফেক্ট পছন্দ করি, এই কারণেই এই বাইকগুলো এইভাবে বানানো হয়েছে। বাট আমার মনে হয় যে সত্যি কথা কি, এই সিঙ্গেল সিলিন্ডার বাইক, সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন যেগুলো আসলে, এইগুলা এই 150 থেকে শুরু করে 350 পর্যন্ত যে খুব বেশি পাওয়ারের যে ডিফারেন্স আমরা পাবো, এটা আসলে না। যখনই ডুয়েল সিলিন্ডার বা 4 সিলিন্ডার যদি বাংলাদেশে কখনো আসে, তাহলে ওই যে এক্সপিরিয়েন্সটা হবে ওগুলোর সাথে এগুলা হবেই না। সুপার বাইক যখন আপনি চিন্তা করবেন, যখন সুপার পাওয়ার থাকবে ওইটার মধ্যে, 4টা সিলিন্ডারের পাওয়ার থাকবে, ওই পাওয়ারটা এই সিঙ্গেল সিলিন্ডারে আসলে কোনোভাবেই ফিল করা যায় না। দেখবেন যে 400 সিসির বাইক চালাইলেও মনে হয় না যে ওই ফিলটা পাবেন, যে ফিলটা হচ্ছে 600 সিসির একটা 4 সিলিন্ডারে পাবেন। এই হলো ব্যাপার। 2 সিলিন্ডারেও মোটামুটি পাওয়া যায়, আমি যতটুকু জানি, যদিও 2 সিলিন্ডারের বাইক আমার চালানো হয় নাই, 4 সিলিন্ডার চালানো হয়েছে। 4 সিলিন্ডারের সাউন্ড অ্যান্ড স্মুথনেস ব্যাপারটাই অন্য। যাক, আমরা আসলে যেহেতু বাজাজ পালসারের 250 চালাইতেছি, এটার মধ্যেই থাকি। এখানে এখন 4 সিলিন্ডার 6 সিলিন্ডার হাবিজাবি বইলা লাভ নাই। সবচেয়ে ভালো লাগতেছে যেটা, এটার সাসপেনশন ফিডব্যাক, মানে এটা মোর দেন গুড, এটা বেটার বেস্ট বলা যায়। আর এটার আরেকটা ব্যাপার হলো খুব মজার, সেটা হলো এটার ব্রেকিং। এত চমৎকারভাবে ব্রেক করে, অ্যান্ড ব্রেকের সাথে সাসপেনশনটা এত চমৎকারভাবে খেলে, সুপার লাগে। অ্যান্ড শহরে জ্যামের অবস্থা দেখছেন, ওই পার্টটার কী অবস্থা। এইদিকে আমার এদিকে যাইতে হয়তো আমার খুব একটা জ্যাম খাইতে হবে না, বাট ওই পাশের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড হাত ছাড়লে আরও বেশি জোস লাগে। কোনো দিকে নাই, আমি চাইলে সব দিকেই নিতে পারবো, বাট একা একা কোনো দিকেই মুভ করতেছে না। এই ফিলটা আমাকে একটা জোস জায়গায় নিয়ে যেতেছে। এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগতেছে। কোনো হাতের উপরে চাপ পড়তেছে না, একদম মিডলে ব্যালেন্স করা আছে। এই ব্যালেন্সটা খুব জরুরি। আপনারা যখন যে বাইকে কিনেন, নতুন কেনার পরেই এই ব্যালেন্সটা উল্টাপাল্টা থাকে অনেক বাইকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে কোনো বাইক কিনেই ওটার ব্যালেন্সটা ক্যালিব্রেট করে নেওয়ার জন্য, মানে ওটা ঠিকঠাক ব্যালেন্স করে নেওয়ার জন্য, যাতে একদম হাত ছাড়লেও বাইকটা সমান থাকে। এটা কি বেশ কিছু কারণে এই জিনিসটা উল্টাপাল্টা হয়। কারণগুলো ফাইন্ড আউট করে চেষ্টা করবেন যে এটা ঠিক করে নেওয়ার জন্য। প্রয়োজনে নতুন বাইক কিনেই শক অ্যাবজর্ভারের তেল ফেলে নতুন করে ব্যালেন্স করে নেবেন। ওটা যদিও খুবই অল্প ক্ষেত্রে এটা হয় যে শক অ্যাবজর্ভার ফ্লুইডের কারণে ব্যালেন্সে দিক সেদিক হইতেছে, বাট প্রয়োজনে ওইটাও আপনি করে নেবেন। কিন্তু যদি না করেন, বাইক যদি একদিকে টানে কোনো কারণে, টি বাঁকা থাক বা বল রেসারের লাগানোর সময় কোনো ভুলে যদি কোনো কিছু হয়, অথবা পেছনের সাসপেনশন যেটা আছে ওইখানে যদি লাগাইতে যায় কোনো বুশ
বুশ বা কোনো স্ক্রু কাশি আসতেছে কেন, একটু ভুল করে আর কি স্ক্রু, তাহলে এই প্রবলেম হতে পারে। এই জন্য চেক করে এটা ঠিক করে নেবেন। তা না হলে কি হবে, আপনি যখন লং টাইম বাইক চালাবেন তখন দেখবেন যে এক হাতে ঠেলা দিয়ে রাখা এবং এক হাতে টান দিয়ে রাখার একটা প্রবণতা থাকবে। ওটা হয়তো হুটহাট বুঝবেন না, বাট ওইটার কারণে আপনি টায়ার্ড বেশি। একটা রিয়েল ব্যালেন্সের বাইক চালাইলে যে পরিমাণ শান্তি পাবেন, যে পরিমাণ সময় আপনি রিল্যাক্স থাকতে পারবেন, ব্যালেন্স ঠিক না থাকলে ওই শান্তিটা পাবেন না। হাতে, কোমরে, কাঁধে বিভিন্ন জায়গায় দেখবেন ব্যথা করতে পারে। তবে আমার সেই ফিল লাগতেছে, অ্যান্ড এটার গ্রিপটাও একদম খারাপ না, নরম টরমই আছে, মনে হয় না বদলানোর প্রয়োজন পড়বে। এই বাইকের হ্যান্ডেলটা আমার কখনোই পছন্দের ছিল না, এখনও পছন্দের না। আমি চেষ্টা করবো এটা একটা স্ট্রেট হ্যান্ডেল লাগানোর জন্য, যদি ব্যালেন্স হয় ট্রাই করবো আর কি। লাগাবোই যে এটা না, অবশ্যই ট্রাই করবো, এরকম হয়ে যাবে। বাট আমি ট্রাই করে দেখবো এটার মধ্যে হ্যান্ডেল লাগানোর পরে কীরকম হয়। হ্যান্ডেল অ্যান্ড লুকিং গ্লাস চেঞ্জ করলে যদি বাইকটা একটু অন্যরকম ডিফারেন্ট কোনো ফিল আসে, তাহলে ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। যাই হোক, রাস্তা মোটামুটি ফাঁকা আছে। আমি চলে আসছি হচ্ছে মহাখালী ফ্লাইওভার, নামতেছি অলরেডি। ওফ, শক অবজারভারের ফিল, মানে এই ঝাঁকিগুলো আমি যখন যাই, আমার এমনিতে আমি বুঝি যে ঝাঁকি লাগে, বাট এটাতে আমি ওরকমই রেডি ছিলাম যে ঝাঁকি লাগবে। এই যে দেখেন একটা ঝাঁকি, বাট বাইক নড়ে কিন্তু কোনো ওই ফিলটা নাই, বড় ধরনের কোনো শক দিতেছে না। এই ফিলটা, মানে এই ব্যাপারটা এত জোশ লাগতেছে, পুরা ওয়াও। অ্যান্ড ডিটিই মিটারে দিয়ে রাখছি, আর 130 কিলোমিটার চালানো যাবে দেখাইতেছে, যে ফুয়েল আছে। একটু আগেও 140 দেখাইছে। এরপরে মনে হয় আমি 10 কিলো তো ভুলেও আসি নাই, আমি 2 থেকে 2.5 কিলো আসছি, অ্যান্ড এখনই 10 কিলো নাইমা গেছে। মানে ওইটা মিটারের রিডিংয়ের উপরে, ওই যে তেলের মিটার যেটা আছে ওইটার উপরে দেখায় আর কি। তবে আমার যেটা মনে হয়, যে ফুয়েল আছে এটা দিয়ে এত কিলো যাওয়া যাবে না, 100 কিলো যাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ 200 টাকার তেল ঢুকাইছি আর ইমার্জেন্সিতে ছিল। যাক, ও যেটা দেখাইতেছে বুঝা নেই আর কি। ফুল করার পরে দেখবো না যে এক ফুল ট্যাঙ্কে ও কি বলে। আর এটার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আমার জানা নাই এখনো পর্যন্ত, 12 লিটার মেবি। তবে 14 লিটার হইলে খুব খুশি হইতাম, তাহলে অনেক তেল ঢুকতো। ফুল করবো, আজকেই ফুল করবো। চলেন দেখি কত লিটার ঢুকে, আর আছে কত ঢুকে এটাও জানি না, দেখা যাক। তবে 4 নাম্বার গিয়ারে খুব সুন্দর ঢাকা শহরে চালাইতে পারতেছি। একটা গিয়ার এখনো পর্যন্ত রিজার্ভে আছে, আশা রাখি ওইটা হাইওয়েতে ভালো পারফরমেন্স দিবে। অ্যান্ড একটু পরে এয়ারপোর্টের ওইদিকে পাম্পের আগে যাওয়ার পরে ওই জায়গাটায় হয়তো 5 নাম্বার গিয়ারও আপনাদেরকে একটা পারফরমেন্স দেখাইতে পারবো। তবে 3-4 গিয়ারে অনেক পাওয়ার, অনেক পর্যন্ত স্পিড উঠে যেতেছে। 4 নাম্বারে 100 পার হয়ে যেতেছে, ভালো সার্বিক দিক মিলে মজা পাইতেছে। অ্যান্ড ডান পায়ে একটু গরম লাগতেছে, ইঞ্জিন মোটামুটি হিট হয়েছে। ওরে ভাই, ঢাকা শহরে 2টা মাল একসাথে, একটা হচ্ছে আমার এই রেড অ্যান্ড একটা হচ্ছে ওইটা VW 1300। এটা কি 1300 সিসির গাড়ি ছিল কিনা কে জানে, ভক্সওয়াগন 1300 মেবি। এখানে পিছনে 1300 লেখা, ঢাকা মেট্রো 05 সিরিয়াল, 48 নাম্বার গাড়ি। কি একটা অবস্থা দেখেন, শৌখিন মানুষের অভাব নাই। এখনো পর্যন্ত নিচে যে মাঠগার্ডটা লাগাইছে ওটাও ভক্সওয়াগনের, টায়ার অ্যান্ড সব কিছু, এসিও ঠিক আছে একদম, উনি গ্লাস টাস উঠায় চালাইতেছে। শৌখিন মানুষের ব্যাপারটাই আলাদা, ওনারা কত আগের জিনিসও একদম নতুনের মতো রাখছে। ওয়াও, যদি কোনো পরিচিত কারো এই গাড়ি থাকে প্লিজ আমাকে একদিন উঠায়েন, প্লিজ প্লিজ প্লিজ। বা অ্যান্টিক কোনো গাড়ি থাকলে প্লিজ আমাকে একদিন উঠায়েন। আমার অনেক ইচ্ছা এরকম পুরানো আমলের গাড়িতে ওঠা। আমার পুরানো আমলের যে কোনো জিনিস কেউ যদি অনেক যত্ন করে রাখে, ওই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। কত বড় করে উনি ওয়ান টেস্ট লিখে রাখছে। ও রে, 4 নাম্বার গিয়ার অ্যান্ড মোটামুটি চলেন এবার। আরে 5-এ যাওয়ার পরে ফুল স্মুথ হয়ে গেল ব্যাপারটা। মানে 100তেও এত স্মুথ চলতেছে, 101-এ মনে হইতেছে ভাই এই রোডের জন্য 5 নাম্বার গিয়ার আসলে দরকার নেই আমার। 4ই ঠিক আছে, 4ই মোর দেন এনাফ চলতেছে। ভাই পাওয়ার আছে, ভাই বাইকটার পাওয়ার আছে। এখন নিজের করে এ ব্যাপারটা হারে হারে টের পাইতেছি। এখন ফুয়েল একটু কম খাইলেই হয়। যদি ফুয়েল বেশি খায় ভাই তাহলে আমি পালসার N250 থেকে বের হয়ে আসবো। ও শিট, এখানে যে কি একটা অবস্থা, মোটরসাইকেলের ভিড়। আর আমার মোটরসাইকেল মোটামুটি 2 কাটা দেখাইতেছে এখনো। এই ভিড় পার হয়ে আজকে ফুয়েল কি নিতে পারবো? নিতে পারলে খুব ভালো হইতো, যখন তখন বের হয়ে যেতে পারতাম। চলেন দেখি, লাইনে দাঁড়াই। ভাই ভিড় দেখে আমি ভাবতেছি না, চলেন চলে যাই, পরে এয়ারপোর্ট বা কোনো জায়গা থেকে নিয়ে নিব, বা রাতে যদি নাইট রাইডে বের হই তখন ফুয়েল ফুল করে নিব। পারলাম না, তেল আছে মোটামুটি, ভালো তেলই আছে। প্রথমে দেখাইতেছিল না, মানে কাজ ছিল যেহেতু, এক স্ট্যান্ডের উপরে ছিল, এই জন্য দেখাইতেছিল না। বাট এখন মোটামুটি ফুয়েল ভালোই মনে হইতেছে। আর তাহলে এবার আমি চলে আসছি অলরেডি খিল খেতে। আর আমার বাসায় আমার আপুরা আসছে আজকে, আমার বড় বোনরা। ওরা একটা, ওই যে আমার বার্থডে ছিল এই কারণে আসলে ওরা একটু ফ্যামিলি প্রোগ্রাম করতে চাচ্ছে। বাট কি অবস্থা এদের, ধরে না কেন, মানে কি একটা অবস্থা। বাইকের কিছু হলেই তো ধরে,
বাট বাসের কিছু হইলে ধরে না, বাসের সাথে সম্পর্ক ভালো, মামা চাচার কাইজা ওই অবস্থা, মামা চাচার মিলমিশ বাসের সাথে, আর মোটরসাইকেলের সাথে হলো মামা চাচার কাইজা লেগে থাকে পুলিশের। যাক, তাহলে বাসায় যেহেতু চলে যাবো, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিই। একটু সিটি রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো মন্দ অনেক কিছুই বলছি, কেউ আবার পার্সোনালি নিয়েন না। এখনো পর্যন্ত বাইকটা এনজয় করতেছি, ভালো লাগতেছে, অ্যান্ড হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, তাহলে দেখা যাচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ, যেমনটা আমি করতেছি। ইনশাআল্লাহ সামনে আরও বাইক আসবে, আরও চিল হবে, আর আমাদের ফ্যামিলি অনেক বড় হবে আরও। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.